গল্পের রাজপ্রাসাদে আজকের কাহিনী শাপে বর। রচনা সঞ্জীব চট্টোপাধ্যায়। নাট্যরূপ সুদীপ দে। অভিনয়ে সুদীপ দে ও শর্বরী দত্ত। আবহ সঙ্গীত ও শব্দ সংযোজনা অরিন্দম দত্ত। আমার স্ত্রীর নাম স্নিগ্ধা। বেশ ভারিক্কি চালের মহিলা। স্বভাবে অবশ্য মোটেও স্নিগ্ধা নন। নামটা উগ্রচণ্ডী হলে বেশ মানাত। যে বয়সে সাধারণত নাম রাখা হয় সে বয়সে মানুষের স্বভাব প্রকাশ পায় না। সেই কারণেই বোধহয় নাম ঘটিত এই মারাত্মক অমিলটি বয়ে বেড়াতে হচ্ছে। এই জিনিসটির হাতে আমাকে জেনে শুনেই তুলে দেওয়া হয়েছিল একটু টাইট দেওয়ার জন্য। ইঁট চাপা ঘাসের মতো আমার জীবন এখন বিবর্ণ। যাক, দুঃখ করে লাভ নেই। কপালে লিখিতং ধাতা কোন সালা কিং করিষ্যতি। এই মুহূর্তে আমার সেই তেজি টাট্টু ঘোড়ার মতো স্ত্রী বিছানায় আমার পাশে শুয়ে কোঁ কোঁ শব্দ করছেন। জ্বর এসেছে কম্প দিয়ে, অর্থাৎ হাতি এখন কাদায় পড়েছেন। আমি এক চামচিকি, ইচ্ছে করলে এখনই কুতুস করে একটা লাথি কষাতেই পারি। ততটা অভদ্র আমি নই, তার উপর সেরে ওঠার ভয় আছে। এই জিনিস বেশি দিন শয্যাশায়ী থাকবেন না, আমি স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারি। তখন আমার এই অপরাধের শাস্তি কি হবে ভেবে আমার প্রবাদোক্ত চামচিকি হবার সাহস শীতের প্রত্যঙ্গের মতোই গুটিয়ে রইল। কপালে হাত রেখে মনে হচ্ছে 2 এর কম হবে না, 3ও হতে পারে। এর কম হলে ঠিক মানাবেও না। তিনি এমনিতেই খুবই তপ্ত, এখন তো আরও বেশি। ঘাড়ে একটা চাদর চাপিয়েছে, তার উপর একটা খেস, তার উপর 2টো পাশবালিশ। এইবার এই বিচিত্র কম্বিনেশনকে আমি চেপে ধরে আছি। তেনার শরীরের কাঁপুনির সঙ্গে সঙ্গে আমিও কেঁপে কেঁপে উঠছি। ধরিত্রী মাতা কেঁপে উঠলে সন্তানেরও তো নিস্তার নেই, সবই রসাতলে যাওয়ার দাখিল। মাঝে মাঝে কোঁকর্ক থামলে দাঁতের বাদ্য সহযোগে 2-1টি মধুর বাক্য মুখ নিঃসৃত হচ্ছে। জানতুম আমার এই অবস্থাই হবে। যে হাতে পড়েছি। কে যে কার হাতে পড়েছে? বাবুরা এমন বাড়ি করলেন, নর্দমা দিয়ে জল সরে না। ভালো করে চেপে ধরতেও পারো না, লেদারুস। স্ত্রীকে চেপে ধরতে পারে এমন স্বামী কজন আছে? তারপর আবার বাগানের শখ। ওরে বাবারে, বাগান করেছে, বাগান। মরে গেলাম। ওরে বাবা, আফ্রিকার জঙ্গল বানিয়ে বসে আছেন, মশার ঠেলায় তিষ্ঠ হয়ে কার বাপের সাথে। জানতুম এই ফুল বাগিচায় আমার ম্যালেরিয়াই হবে। লিভার বাড়বে, পিলে ফুলবে, গ্যাঁড় গেড়ে পেট নিয়ে বাকি জীবনটা কাঁথা মুড়ি দিয়ে বাবুর গার্ডেন চেয়ারে বসে বসে শোভা দেখি। গাছের শোভা। বাবারে। এদিকে ল অফ ডিমিনিশিং ইউটিলিটির জলজান্ত উদাহরণ। হাতের কাছে যা ছিল, বিছানার চাদর, দরজার পর্দা, কাঁথা, কম্বল সবই চাপানো হয়েছে। 1তলা 2তলা অবস্থা। দোতলার গাড়ি বারান্দা থেকে মাঝে মাঝে মুখ ঝুলিয়ে জিজ্ঞেস করছি, কেমন বুঝছ? তিনি সঙ্গে সঙ্গে বোমার মতো ফেটে পড়ছেন। আর কিছু চাপাতে পারছো না? লাদাখ যাওয়ার সময় যে স্যুট বানিয়েছিলাম সেটাও তো চাপিয়েছি। আর কিছু নেই, দেউলে হয়ে গেছি। খুঁজো ও মাগো। আর একটাই বাকি আছে, রোড রোলার। রাস্তায় কাজ হচ্ছে, গেটের বাইরে দাঁড় করিয়ে গেছে। কথা শুনলে পিত্তি জ্বলে যায়। জ্বলবেই তো, পিলে যে বড় হয়েছে। রাত 10টা নাগাদ জ্বর এসেছে, 2 ঘন্টা হতে চলল। এতক্ষণে পিলে নিশ্চয়ই ইঞ্চিখানেক বড় হয়েছে। পিলে তো আর ভারতের অর্থনীতি নয় যে কোটি টাকা শ্রাদ্ধ করেও আরো বড় করা যায় না। ঘুঁটে পড়ে গোবর হাসে, তোমাকেও ধরল বলে। সে তো ভালোই, সতীর পুণ্যে পতির পুণ্য। দুজনে জাপটা জাপটি করে এক আত্মা, এক প্রাণ, এক দেহ হয়ে বিছানায় পড়ে কোঁ কোঁ করব। দাম্পত্য জীবনের ফাটল
ম্যালেরিয়ার পলেস্তরায় জোড়া লেগে যাবে বেশ। বাজে না বকে জ্বরটা একবার মাপো তো। মনে হয় 6 কি 7 হবে। বলো কি, মানুষের থার্মোমিটারে কাজ হবে না, ঘোড়ার থার্মোমিটার চাই। দেরাজ থেকে থার্মোমিটার বের করে ঝাড়তে থাকি। ঝাড়তে ঝাড়তে হাতের খিল খুলে যাওয়ার জোগাড়। পাজি পাড়া, সে কি আর সহজে নামতে চায়? ঝাড়তে ঝাড়তে হঠাৎ টেবিলের কোনায় লেগে টুং করে একটা শব্দ হলো। ব্যাস, যন্ত্রের যন্ত্রণা শেষ। মেঝেতে কাঁচের গুঁড়ো, মুক্তোর দানার মতো 4টি পারদের ডেলা টেবিলে নেচে নেচে মেঝেতে গড়াগড়ি শুরু করল। দিলে তো 12টা বাজিয়ে। কাল সকালেই একটা কিনে আনবে। ওটা রমাদির থার্মোমিটার। আমাদেরটা কোথায় গেল? সেবার কমলাদির ছেলের জ্বর মাপতে নিয়ে গেল না, তারপর আর এলো না। সেখান থেকে ছন্দাদের বাড়ি, ছন্দা থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে তন্দ্রা। বুঝেছি, আর বলতে হবে না। জরু আর গরুর মতো থার্মোমিটারও একবার হাতছাড়া হলে ফেরত আসে না। সকাল না হতেই পাড়ার ডাক্তারবাবুকে ধরে আনলাম। তিনি দেখে শুনে ঘোষণা করে দিলেন, জ্বরের গতি প্রকৃতির ওপর ঘণ্টায় ঘণ্টায় নজর রাখুন। যেভাবে আবহাওয়া অফিস ঝড়ের গতি প্রকৃতির ওপর নজর রাখে মিনিটে মিনিটে, বিছানায় ফ্ল্যাট করে ফেলে রাখুন। 3টে অস্ত্র ছেড়ে গেলুম, বিকলাই, ম্যালেরিয়া, টাইফয়েড, যেটা খেটে যায়। এতে যদি ভালো হলেন তো ভালো, না হলে তখন দেহ নির্যাস পরীক্ষা করে নতুন চিকিৎসা। সেটা তো আগেই করা যায়, দরকার কি দেখাই যাক না 2 দিন। সকাল হতে শুরু হলো আসল খেলা। কে রাঁধবে? শব্দময় ঝঙ্কারে ভরা প্রভাতের বদলে এ যেন ভিন্নতর একটা দিন। স্নিগ্ধার হাঁক ডাক নয়, পাখির ডাক শোনা যাচ্ছে। অন্যদিন তার গর্জনে ওরাও চুপ মেরে যায়। পৃথিবীতে এখনো পাখি ডাকে? ভুলেই গিয়েছিলাম। দেয়াল ঘড়ি চলছে খটাস খটাস শব্দে। একটা বেড়াল ডাকছে করুণ সুরে। কি সুন্দর মসৃণ পেলব একটি সকাল। মশারির বাইরে থেকে দেখতে পাচ্ছি রোগীর মুখ। জ্বর একটু নেমেছে, অসাড়ে ঘুমোচ্ছে। ঘুমো ঘুমো, উঠলেই বড় শব্দ হবে শব্দযন্ত্রে। খাটের তলা থেকে একটা আরশোলা কেতরে কেতরে মর্নিং ওয়াকে বেরিয়েছে। অন্যদিন সাহস পায় না। বাইরে দরজার সামনে 2 প্যাকেট দুধ হত্যে দিয়ে পড়ে আছে। কেটটির ওপর ছাঁকনি কার্নিশে ঝুলতে থাকা আত্মহত্যাকারী ব্যর্থ প্রেমিকের মতো বাতাসে দুলছে। সকালের সংসার অপেক্ষা করছে। বুকের ভেতরটা চা চা করছে। রান্নাঘরের দরজা খুলতেই ভুস করে খানিকটা বাতাস বেরিয়ে এলো দুঃখের দীর্ঘশ্বাসের মতো। অনেক আগেই এ বাতাসের মুক্তির কথা ছিল। আজ সবকিছুই লেটে চলছে। জানলা খুলতে আলো ঢুকে পড়ল। কোণে রাখা গ্যাস সিলিন্ডার তাল ঠুকে বলল, আয় চলে আয়, আজ তোকে জমের বাড়ি পাঠাই। এই লৌহ মুদগরটিকে বড় ভয় পাই। জঠরে যা তরল অগ্নি, ফেটে ফুটে কত কাণ্ড যে ঘটিয়েছেন, নারী চরিত্রের মতো। বেশ আছে বেশ আছে, হঠাৎ দুমফট। দরকার কি গ্যাস নিয়ে কারবারে? হবে তো চা, দুধ জাল দেব আর ভাতে ভাত। টেবিলের ওপর শিশিতে সাহেবগঞ্জের গাওয়া ঘি যত দিন যাচ্ছে ততই গব্য হচ্ছেন। কেরোসিন কুকারেই কাজ চালিয়ে নেবক্ষণ। গ্যাস খোঁচাখুচি করে কাজ নেই। তার যা টিঁটিয়া স্বভাব, যেমন একপাশে আছে তেমনই থাক। গ্যাস বস্তুটি বাড়িতে আসার পর থেকে কেরোসিনের পাট উঠে গেছে। নেড়ে নেড়ে দেখলাম বোতল টিন সব খালি। রেশনে আর সব ওঠে, ওই কেরোসিন ছাড়া। আর তার যা লাইন, দেখলে মনে হবে দেশশুদ্ধ লোক ওই একরকম তেলের জোরেই বেঁচে আছে। বিশাল লাইন এঁকে মেঁকে চলেছে। এই লাইনে দাঁড়িয়ে মানদার ডেলিভারি হয়ে গিয়েছিল। ছেলের নাম রেখেছিল কেরোসিন কর্মকার। ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচের টিকিট তোলার এক্সপার্টরা লাইনের দখল নিয়েছে। ধৈর্যের খেলায় তাদের হারাবে কে? অগত্যা সেই গ্যাসের দ্বারস্থ হলাম। ওল্টানো শিবলিঙ্গটিকে স্তোত্রপাঠে সন্তুষ্ট করে হাত লাগাই। কোনটা যে কি, কেমন করে কোন দিকে ঘোরায়, পাইপ লিক হচ্ছে না তো? সাবান ঘষে পরীক্ষা করে নিলাম। সব সমস্যা মিটলেও একটা বড় ঝামেলা থেকে গিয়েছে। নারীর জীবনে বিবাহ যেমন এক সমস্যা, পুরুষের জীবনে ভাতের ফ্যান গালাও তেমনি। আরে ঝামেলার কি আছে, চেষ্টা করে দেখতে দোষ কি?
হাঁড়ির মুখে সরাচাপা দাও, দুদিক থেকে ধরে সামান্য ঝাঁকুনি দিয়ে টেনিসের ব্যাকহ্যান্ড সার্ভিসের মতো উল্টে দাও। ঢাকনার মুখ ফাঁক হয়ে বেরিয়ে এলো গরম হাওয়া। তারপরের ব্যাপারটা খুব সহজেই হয়ে গেল। সামান্য একটু চিৎকার, ওরে আরে গেলাম রে। চেয়ারে ঠ্যাং ছড়িয়ে আমি, হাতে পায়ে পোড়ার হলদে মলম, একজন বিছানায়, অন্যজন চেয়ারে, একজন কোঁ কোঁ, অন্যজন উ, তোরা কে দেখবি আয়, কদম তলায় পোড়া কেষ্ট রাধা বিছানায়। একেই বলে সাপে বর। জ্বর বেশ জেঁকে বসল। দিনে 3 বার কেঁপে কেঁপে আসে আর ঘাম দিয়ে ছাড়ে, ধরে আর ছাড়ে, ছাড়ে আর ধরে। পুলিশের পলিটিক্যাল মাস্তান ধরার মতো। আত্মীয় স্বজনরা এগিয়ে এলেন। সংসার চলতে থাকলো সর্বজনীন পুজোর কায়দায়। কাকিমার বাড়ি থেকে ভাত, 2-4 পদ তরকারি, পিসিমার বাড়ি থেকে পোস্ত। জ্যাঠাইমার বৌমা সম্প্রতি ঘর আলো করে এসেছেন, রন্ধনবিদ্যায় দ্রৌপদী। তার হাতের নানা কেরামতি আসতে লাগলো লাইন দিয়ে, যেন রাজসূয় যোগ্য। আসছেই আসছে। অড়হর ডাল, লাউ দিয়ে মুগের ডাল, মাছ, ঝটপট বানানো ডিমের হাফ বয়েল। খাবার ঘরে সারি সারি মাল চাপা। ঢাকনা খুললেই নানা বিস্ময়। আত্মীয় স্বজনেরা প্রতিযোগিতায় নেমে পড়েছেন। থালার পাশে গোল হয়ে বাটির সারি, 1 সার, 2 সার, রবিবার হলে 3 সার। ডাক্তারবাবু বলে গেছেন, 1 মাস চিৎপাত হয়ে পড়ে থাকুন, কোনো কাজ নয়, শুধু ক্যাপসুল খেয়ে যান আর খাইয়ে যান। আমি যখন বলবো গেট আপ, তখনই গেট আপ, নচেত নয়। কি মজা! সকালে বাজার ছুটতে হচ্ছে না, মাছের ন্যাজ ধরে টানামানি করতে হচ্ছে না। রাজার মতো ঘুম থেকে ওঠো, দাড়ি কামাও, চা খাও, খবরের কাগজের পাতা উল্টাও। চান করে উঠতে না উঠতেই লাইন দিয়ে আসতে থাকবে বাটি, ঘটি, ডেকচি। এক একটা আইটেম আবার শেষবেলায় উঠতে উঠতে আসে শেষ মুহূর্তে ট্রেন যাত্রীর মতো। বলি, চক্ষু লজ্জা বলে একটা ব্যাপার আছে তো। এই বাজারে ঘাড়ে বসে খাওয়া 1-8 দিন হলে কথা ছিল না, এ তো দিনের পর দিন। একদিন একটা ব্যাগে 500 আলু, 250 পটল, 200 ঢেঁড়স, গোটা 3 করলা, 1 ডগা পুঁই শাক, একটা চাল কুমড়ো, আর এক হাতে একটা প্লাস্টিকের ব্যাগে ছোট্ট একটা কাতলা মাছ নিয়ে 1 রাউন্ড দিয়ে এলাম। প্রথমে পিসিমার বাড়ি। ছি ছি বাবা, তুমি এত নীচ, আমাদের এতই দরিদ্র ভাবো? এ তো আমাদের কর্তব্য। আর কখনো এভাবে অপমান করতে এসো না। পিস্তত দাদা বললে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, তার আগে 1 কাপ চা খাইয়ে দিও। সেই একই ঝোলা হাতে কাকিমার বাড়ি। বড় মর্মাহত হলাম বাবা। তিনি বেঁচে থাকলে তোমাকে জুতো পেটা করতেন। একসময় যৌথ পরিবার ছিল, এখন না হয় ভেঙে চুরমার হয়েছে। তিনি তোমায় কোলে পিঠে করে মানুষ করে গেছেন। আমার ছেলে কি এতই গরিব? একটা 1.5 ছটাকি কাতলা নিয়ে আদিক্ষেতা করতে এসেছ? জানি জানি, সব হয়েছে তোমার ওই বউয়ের পরামর্শে। পরের মেয়ে এসে এভাবেই ঘরের ছেলেকে পর করে দেয়। ছি ছি, ঘোর কলি ঠাকুর, এই ঘোর কলি। এরপর জ্যাঠাইমা। আমার ব্যবহারে তিনি এমন মুষড়ে পড়লেন, উপায় থাকলে তখনই আত্মহত্যা করতেন। নেহাত সংসারে বাঁধা পড়ে গেছেন। তোমার জ্যাঠামশাইয়ের মতো হওয়ার চেষ্টা করো, আর ওই গলায় ব্যাগটি ঝুলিয়ে কেটে পড়ো তো। এই যে, কখন গিলতে বসবে বলে যাও। শীতলাতলায় অনেকদিন একটা সিদে মানসিক করা ছিল। আলু, পটল, ঢেঁড়স, মাছ পূজারীর হাতে দিয়ে একটা পেন নাম ঠুকে পালালাম। হিসেব করে দেখলাম স্বার্থের পাল্লা লাভের দিকেই ঝুলে আছে। রোজ ওষুধ চলছে গোটা 30 টাকার, ডাক্তারের ফি অদ্যবধি বাড়তি 100 করে, বাকি সবই তো দাতব্যে চলছে। এরপরেও অবশ্য লাভের ওপর আরেকটি নিট লাভ হয়েছে। স্নিগ্ধার জ্বর আসছে না, তবে শরীর খুবই দুর্বল। হুঙ্কারের জায়গায় এখনো চিঁচি ভাব।
ফ্যাকাশে মুখ। আজ শরীরের তাপমান মাপার সময় বললে, শুনছো, এবার পুজোয় আমার জন্য আর শাড়ি কিনো না গো, তোমার অনেক খরচ হয়ে গেল কি না। এইরকম আরও গল্প শোনার জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল গল্পের রাজপ্রাসাদে প্রতি শনিবার রাত ঠিক ৮টায়। আপনাদের কেমন লাগছে আর কোন ধরনের গল্প আপনারা শুনতে চান আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।